সকাল ৭টা। সূর্যের আলো পরীর চোখের পাতায় এসে ধাক্কা দেয়। সে ধীরে ধীরে চোখ মেলে বিছানায় উঠে বসে। মাথাটা কেমন ভার হয়ে আছে, একটা অদ্ভুত ঝিম ধরেছে মনে। রুমটা একবার স্ক্যান করে, কোথাও সেহেরান নেই। নিঃশব্দ, নির্জন, অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে আছে চারপাশ। পরী খানিকটা উদ্বিগ্ন হয়। আজ এত দেরি হলো কিভাবে? কাল রাতে বাড়ি এলামই বা কিভাবে? চোখ বুজে স্মৃতি হাতড়ে সে এক মুহূর্তে আঁচ করে। পার্টিতে সেই জুস খাওয়ার পর থেকেই সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল, চারপাশ গোল হয়ে ঘুরছিল। তারপর আর কিছু মনে নেই। হঠাৎ ওর নিজের গায়ে চোখ যায়। শরীরে সেহরানের প্রিয় হোয়াইট শার্ট জড়ানো। এক চিলতে অবাক হেসে ও শার্টের গায়ে মুখ চেপে ধরে। সেহরানের শরীরে সেই চেনা গন্ধটা গভীরভাবে টেনে নেয়। মনের অজান্তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। ঠিক তখনই ওর চোখ পড়ে বেডসাইড টেবিলে রাখা এক গ্লাস পানির পাশে ভাঁজ করা একটা কাগজ। পরি হাত বাড়িয়ে কাগজটা তুলে পড়ে। ওয়াইফি, লেবুর পানি রাখা আছে, এটা খেয়ে নে, হ্যাংওভার কেটে যাবে। পরি নিঃশব্দে কাগজের লেখাগুলো আবার পড়ে, হালকা হেসে গ্লাসটা হাতে নেয়। এক চুমুকে শেষ করে ফ্রেশ হতে রওনা দেয়। ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে আসে। মনে অদ্ভুত এক জড়তা, আবার এক ধরনের টান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালোভাবে দেখে নেয়। গলাতে সেহরানের দেওয়া লাভ বাইটটা এখনও কেমন জলজল করছে। লজ্জায় ও মুখ নিচু করে ফেলে। আজ পরীর গায়ে এক নতুন ডিজাইনের কামিজ, টকটকে লাল রঙের, সফট জর্জেট ফেব্রিক্সের উপর হাতে এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ। বুকের কাছে সূক্ষ্ম গোল্ডেন থ্রেডের পেঁচানো নকশা। হাতা 3/4 পাতলা সোনালি বর্ডার ঘেরা, সাথে প্লেন সিল্কের প্লাজো প্যান্ট, যার নিচে হালকা কাজের জড়ি। গলায় নেই কিছু, চুল আলগোছে খোলা, তবু সে যেন এক অপূর্ব উপস্থাপনা। পরি ধীরে পায়ে রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ওর মনে কেবলই একটা কৌতূহল খেলে যায়, সারপ্রাইজটা কি। কিন্তু সিঁড়ির মাঝপথেই ওর চোখ স্থির হয়ে যায়। ডাইনিং টেবিলে বসে আছে সেহেরান, তার পাশে মানহা। আর সেহেরান পরম যত্নে এক চামচ এক চামচ করে মানহাকে খাইয়ে দিচ্ছে, যেমন একজন যত্নবান স্বামী খাইয়ে দেয় গর্ভবতী স্ত্রীর মুখে। পরীর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, নিঃশ্বাস যেন আটকে আসে গলায়। এক পা দুপা করে নিচে নামতে নামতে ওর বুক ধক ধক করে ওঠে। চারপাশের দৃশ্যটা যেন হিম বানিয়ে দেয় পরীকে। ডাইনিং টেবিলের চারপাশে বসে আছে সবাই, সেজুতি খান, সুমাইয়া খান, তানহা, ছোট মামা রফিক সাহেব। সবার চোখ ওদের দিকে, কেউ বিস্ময়ে, কেউ রাগে, কেউ বা চুপচাপ। শেহরিশ টেবিলে বসে থাকলেও তার ঠোঁট শক্ত হয়ে আছে, চোখে মুখে চাপা ক্ষোভের ছায়া। পরি ধীরে ধীরে নিচে আসে। চোখে জল আসে না, শুধু বুকের ভেতর ভার হয়ে আসে। আর তার মাথায় এখন কেবল একটা প্রশ্ন ঘুরপাক খায়। তবে কি মানহা আপু সত্যি সবটাই ঠিক বলেছিল? পরি এসব ভাবতে ভাবতেই তানহা ওকে দেখতে পায়। চোখে মুখে বিস্ময় আর উদ্বেগ নিয়ে সে দ্রুত এগিয়ে এসে পরির পাশে দাঁড়ায়। তুই কখন এলি পরি? কি হয়েছে এসব? ভাইয়া, ভাইয়া কিভাবে কিভাবে এসব মেনে নিল? মানহার বাচ্চা, এটা কেমন কথা? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ভাইয়া তো এমন না, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। প্লিজ তুই কিছু বল ভাইয়াকে। তানহার কণ্ঠে অস্থিরতা, কিন্তু পরি এবার নিজেকে ঠান্ডা রাখে। হৃদয়ের রক্তক্ষরণ গোপন করে ঠোঁটে দৃঢ়তা এনে বলে, কিছুই ভুল হচ্ছে না আপু, যার বাচ্চা সেই তো মেনে নিচ্ছে, এতে আর অবাক হওয়ার কিছুই নেই। আমি কোনোদিনই তোমার ভাইকে কিছু বলবো না, কখনোই না। আমি তার কাছে নিজের স্ত্রীর অধিকার ভিক্ষা চাইবো না, কিছুতেই নিজের আত্মসম্মান বিসর্জন দেব না, আমি কিছুতেই না। এই শেষ কথাগুলো যেন নিজের মনেই উচ্চারিত, তবু উচ্চারণের গহীন থেকে এক করুণ সুর বাজে। পরীর চোখে জল নেই, কিন্তু বুকটা যেন ধসে পড়ছে ভেতর থেকে। নিজেকে যতই শক্ত করে তুলুক, যতই মুখে দৃঢ়তার আভাস রাখুক, একটা স্ত্রী যখন তার স্বামীকে অন্য নারীর প্রতি এত যত্নবান হয়ে উঠতে দেখে, সেটা তার হৃদয়ের গোপন বেদনায় রক্তক্ষরণ বই আর কিছু নয়। পরি তানহার হাত শক্ত করে ধরে রাখে, ঠোঁট চেপে ধরে যেন নিজের ভেতরের সমস্ত রাগ, অপমান, অভিমান আর কান্নাকে চেপে রাখছে। এক মুহূর্ত নিজের মনেই বলে যাচ্ছে, দারুণ একটা সারপ্রাইজ দিলেন আমার শেহরান, কিন্তু আমি শেষ হয়ে যাচ্ছি ভেতর থেকে। এই মুহূর্তে আপনার বুকটা খুব দরকার শেহরান।
আমি ভালো করেই বুঝেছি এই কদিনে আপনি যত অন্যায় করুন না কেন, দিন শেষে আপনার বুকটাই আমার আশ্রয়, আমার যন্ত্রণা নিবারণের একমাত্র ঔষধ। আপনি আঘাত দেন, আবার আপনিই মলম দিয়ে দেন, এটাই বোধহয় ভালোবাসা। মানহার হঠাৎ পরীর দিকে চোখ পড়ে। পরী দাঁড়িয়ে আছে সিঁড়ির ধাপে, যেন নিঃশব্দ ঝড়, ভেতরে গর্জন, বাইরে স্তব্ধতা। আর ঠিক তখনই মানহা যেন জিতে গিয়েছিল ভেবে সেহরানের গায়ে আরও কাছে ঘেঁষে বসে। চোখে এক বিজয়ী হাসি, ঠোঁটে মিষ্টি ন্যাকামি। সেহরান তার প্রতিটি নড়াচড়া অনুভব করছে, কিন্তু মুখে কিছু না বলে ঠান্ডা মাথায় বলে, কি হলো বেব, খাচ্ছিস না কেন? এসব কিন্তু খেতেই হবে। আমার একটা হেলদি ভেবে চাই, বুঝলি তো? মানহা হেসে ন্যাকামি করে। একদিনে এত খেলে আমি মোটা হয়ে যাব না তো এসকে? সেহরান চোখ নামিয়ে মাথা নিচু করে, মুখে হাসি, কিন্তু ভেতরে যেন অগ্নি ধিকি ধিকি করে জ্বলছে। ভাবছে, শুধু মোটা না, তোকে আমি এমন একটা চোকারে পরিণত করব, পুরো দুনিয়া দেখে বলবে এই শাস্তি পাওয়া উচিত ছিল তোর। তোর জন্য আমার পড়ি কাঁদছে মানহা। শাস্তিটা তুই নিজে ডেকে এনেছিস। তোকে জীবনের সব থেকে বড় সার্ভিসটা তা দেবো। আই প্রমিস, আই প্রমিস। ও আজ যেন এক ভিন্ন মানুষ। ঠোঁটে ঠান্ডা তৃপ্তির একটা সূক্ষ্ম হাসি, চোখে চূড়ান্ত প্রতিশোধের আগুন, আর মুখে পরিপক্ত ধৈর্যের এক রহস্যময় মুখোশ। তার প্রতিটি ভঙ্গিমায় যেন অদৃশ্য কর্চা লেখা। এই প্রতারণার শাস্তি আছে। মানহা আরামে বসে আছে সেহরানের সযত্নে সাজানো ডাইনিং রুমে। ঘরের পরিবেশ নিঃসন্দেহে অভিজাত। টেবিলের উপর শাড়ি দিয়ে সাজানো সুস্বাদু খাবার, বিদেশি চিজ, বিটার ডার্ক চকলেট, কাঠবাদামের হালকা গরম দুধ, সঙ্গে এক গ্লাস লেবু মধুর শরবত। এই সাজানো ভোজ যেন অদৃশ্য এক আয়োজনের মুখ বন্ধ। সবাই তাকিয়ে দেখছে শুধু। পরি নিজেও চুপচাপ দেখে যাচ্ছে ওদের সামনে এসে। সেহরান নিজের হাতে এক এক করে খাইয়ে দিচ্ছে আর বলছে, দুধটা খা না মানহা, আমাদের বাচ্চার জন্য ভিটামিন তো লাগবে। মানহা একটু সংকোচ করে। আমি খেতে পারছি না এসকে, প্লিজ। সেহরান হঠাৎ হেসে বলে, ওটা বললে তো হবে না বেব, এখনও তো অনেক কিছুই বাকি আছে তোর স্পেশাল যত্নের। তোকে তো পুরো হেলদি রাখতে হবে। আমি কিন্তু খুবই দায়িত্বশীল বাবা হতে চাই। তুই না খেলে আমি কেমন করে ফিল পাবো যে আমি ফিউচার ফাদার হচ্ছে? বাবা যায়, আমার প্রমোশন হয়ে গেল, নিজের উপর নিজের গর্ব হচ্ছে। তারপর নিজের হাতে অতিরিক্ত লেবুর রস, আলু সিদ্ধ, 4 চামচ ব্লু চিজ পাস্তা, 3 গ্লাস গরম দুধ, তারপর বেশি ঝাল কাঁচামরিচ দিয়ে মাখানো টমেটো সস খাওয়াতে থাকে মনের মতো। সেহরানের কণ্ঠে আদরের ছায়া, কিন্তু চোখে প্রতিশোধের তেজ, আর মনের ভেতর বিষ। তানহার এই খাওয়ানো দেখে নিজেরই হঠাৎ বমি চলে আসে। ও বুঝে যায় তৎক্ষণাৎ ওর ভাইয়ার প্ল্যান, কারণ ও বুঝে গেছে সেহরান জেনে শুনে অন্তত কারোর কোনো ক্ষতি করবে না। ধীরে ধীরে ওর কাছে সব পরিষ্কার হয়ে গেছে। ও নিজে এবার এনজয় করতে থাকে। মানহার মুখ বিকৃত হতে থাকে, চোখ বুঝে কাঁপতে থাকে। ও মনে মনে বলে, ছেড়ে দে মা, খেতে পারছি, প্লিজ। আর না, আমি আর পারছি না এসকে। সেহরানের চোখে শয়তানি হাসি, ঠোঁট বাঁকিয়ে বলে, পারবি মানহা, তোকে পারতেই হবে, কারণ এটা তো শুধুমাত্র খাওয়া না, এটা তোর দেওয়া বড় একটা উপহারের ছোট্ট রিটার্ন গিফট। এই তো, তুই যে আমাকে বাবা বানাতে চেয়েছিস, আমি তোকে এমন একটা মা বানাবো যেটা তুই স্বপ্নেও ভাবিস নি। আর মনে মনে বলে আজ তোকে আরও স্পেশাল ট্রিটমেন্ট দেবো। ঠিক তখনই মানহা বলে ওঠে, এই, তুমি কি ভাবছো এতক্ষণ? চলো না, এখন সবার সামনে বলেই দাও যে আমরা বিয়ে করব, ঠিক করেছি। তুমি পরীকে ছেড়ে দিবে, বলো না প্লিজ। সেহরানের চোয়াল শক্ত হয়ে যায়, চোখটা সামান্য কাঁপে। ঠিক এই মুহূর্তে আর চুপ থাকতে পারলেন না সেজুতি খান। এসব কি হচ্ছে মানহা? তোর বাচ্চা, তাও আবার শেহরানের? হায় আল্লাহ, এসব কি বলছিস তুই? তিনি এবার ছেলের দিকে তাকিয়ে বলেন, শেহরান, তুমি তো এমন না আব্বু, এসব কি শুনছি আমি? আবার বিয়ে মানে কি? সেহরান ধীর স্বরে, যেন কাছে মোড়া আগুনের মতো বলে ওঠে, দেখতে তো পাচ্ছেন কি হচ্ছে। আর এই বাড়িতে দ্বিতীয় বিয়ে তো নতুন কিছু না মিসেস খান। স্ত্রী জীবিত থাকতেও এই বাড়িতে বিয়ে হয়েছিল, এটা আপনার থেকে ভালো আর কে জানবে বলুন? সেজুতি খান স্তব্ধ হয়ে যান, যেন গলায় কথাগুলো আটকে গেল। সুমাইয়া খান কেঁপে ওঠা গলায় বলে, সেহরান, মান্নার বাচ্চার বাবা তুমি? ছি ছি, আমি ভাবতেই পারছি না। এই বাড়ির বড় ছেলে তুমি, আমাদের গর্ব।
তোমার আব্বু আর চাচুর আদর্শ তুমি। আমরা সবাই তো তোমায় দেখেই বুক ফুলিয়ে কথা বলতাম, তার এই অবস্থা। তোমরা দুই ভাই তো আমাদের সবার মনোবল। আমি মানতেই পারছি না, পরীর আম্মুকে কি জবাব দেব আমি? হ্যাঁ, তার মেয়ের সংসার আমার মেয়ের কারণে ভেঙে যাবে? এত বড় অন্যায় কিছুতেই আল্লাহ সহ্য করবেন না। তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি কাঁদতে কাঁদতে মাথা নিচু করে ফেলেন। এবার মুখ খোলে শেহরিশ, গলা ঠান্ডা কিন্তু চোখে বিদ্রোহ। চাচ্চু, আপনি কিছু বলবেন না? এই বাড়িতে কি হচ্ছে? আমি কিন্তু পরীর ওপর হওয়া অন্যায় কিছুতেই সহ্য করব না। রফিক সাহেব মাথা নিচু করে বসেছিলেন এতক্ষণ, এবার মুখ তুলে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, কি অভিশপ্ত মেয়ে জন্ম দিয়েছি আমরা। সুমাইয়া নিজের বোনের সংসারটা পর্যন্ত শেষ করে দিল। এইসবের মাঝে পরি চুপচাপ সামনে এগিয়ে আসে। চোখে জল নেই কিন্তু মুখে অভিমানের লাল রেখা, গলায় শান্ত বিষাদ। ও মামা, কেঁদো না, আমার কথা ভেবে মন খারাপ করো না কেউ। আমি আজই আম্মুর কাছে চলে যাব, তোমরা বরং ওদের মেনে নাও। আমি আর ওই নোংরামের ভেতর থাকতে পারবো না। শেহরানের বুকের ভেতর একটা কিছু ছিঁড়ে যায়। ওর রাগ, যন্ত্রণা, অভিমান সব কিছু যেন মাথার চূড়ায় এসে ঠেকে। শেহরানের রাগ এতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ ছিল, কিন্তু পরি চলে যাওয়ার সিদ্ধান্ত শুনে আর নিজেকে সামলে রাখতে পারছে না। ভেতরে যেন আগ্নেয়গিরি ফুঁসে উঠছে। ও মনে মনে বলছে, একবার শুধু রুমে চল। তোর এই যাওয়ার ইচ্ছে যদি আমি নিজে গুছিয়ে না দিই, তবে তার আগে এই মানহার নামের চরিত্রহীনা স্লাটটাকে শিখিয়ে দিতে হবে এমন একটা শিক্ষা যার সারা জীবন মনে রাখবে। ও মুখে ঠান্ডা গলায় পরীকে বলল, হ্যাঁ, এটাই বোধহয় তোর জন্য সঠিক সিদ্ধান্ত পড়ি। তোর চলে যাওয়াটা বুদ্ধিমত্তার কাজ হবে, তবে যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি আছে, সেগুলো শেষ করে তারপরে যাবে। মানহা তাড়াতাড়ি বলে, এসকে, ও যেতে চাইছে তো যেতে দাও না। শেহরান হেসে বলে, যাবে তো বেব, যাবে, কিন্তু ডিভোর্স না দিয়ে গেলে তো আর তোর আমাদের বিয়েটা ঠিকভাবে হবে না। আর বাচ্চাটার বৈধতা সেটাও তো দিতে হবে, তাই না? মানহার চোখ চকচক করে ওঠে, খুশিতে আত্মহারা হয়ে বলে, ও মাই গড, তুমি কি সব ঠিক করে ফেলেছো? আমি কি স্বপ্ন দেখছি? শেহরান ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বলে, স্বপ্ন নয়, রিয়েলিটি বেব। তোর জন্য আমি অনেক কিছু ভেবে রেখেছি। তোর দেওয়া গিফটের জন্য আমার তরফ থেকেও একটা স্পেশাল উপহার আছে। তোর জন্য আমি এমন কিছু ভেবে রেখেছি যা তুই শুধু স্বপ্নে না, কল্পনায়ও ভাবতে পারিস না। মানহার চোখ জলজল করে উঠল উত্তেজনায়। সে একদম ছেলে মানুষের মতো হেসে জিজ্ঞেস করলো, মানে কি বলছো তুমি শেহরান? শেহরান ঠান্ডা গলায় একটু ঝুঁকে এসে বলল, আরে বেবি, তুই আমাকে এমন একটা খুশির খবর দিলে। আমি বাবা হচ্ছি, আর আমি তো কোনো স্পেশাল গিফট দেবো না, তা হয় নাকি? সে মুহূর্তে শেহরানের চোখে যে ঝিলিক ছিল তা আনন্দের না, তা ছিল অপেক্ষমান ঝড়ের শান্ত পূর্বাভাস। মানহা আনন্দে শেহরানকে জড়িয়ে ধরে। কেউ যদি শেহরানের চোখের গভীর বিষক্রিয়াটা দেখে ফেলতো, তাহলে ওর ভেতরে ফুঁসতে থাকা আগুনের গন্ধটা হয়তো তখনই টের পাওয়া যেত। সবাই ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে, আর পরি সে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শেহরানের চোখে চোখ রাখে। কোনো অভিমান নয়, কোনো অভিযোগ নয়, শুধু একটা প্রশ্ন। আপনি এতটা বদলে গেলেন কি করে? শেহরান তাকিয়ে থাকে পরীর দিকে। চোখে এমন কিছু ছিল যেটা শুধু ওর বুক চিরে বোঝা যায়। পরী কিছু না বলেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে যায়। পেছনে পেছনে যায় সেজুদি খান, চোখে অপার বেদনার ছায়া। তানহা ওদের পেছন পেছন ছুটে যায়, চোখে মানহার প্রতি রাগ আর দুঃখের মিশ্র বিস্ফোরণ। এবং পেছনে দাঁড়িয়ে থাকে শেহরান, চোখ নামিয়ে বলে, এবার শুরু হবে আসল খেলা। শেহরান ঘরে ঢুকেই চারদিকে উন্মাদের মতো পরীকে খুঁজতে লাগলো। কোথাও পরি নেই, বিছানায় নেই, আয়নার সামনে না, বাথরুমেও না। হঠাৎ এক ফাঁকা নিঃশব্দের ভেতর ভেসে এলো চাপা কান্নার শব্দ। শেহরান দম বন্ধ করে সেই দিকে এগিয়ে গেল, বেলকনির দিকে। সেখানে গিয়ে দেখে পরি দুই হাঁটুর উপর বসে মুখ গুজে রেখেছে নিজের বাহুর ভেতর। চুলগুলো এলোমেলো, কাঁধে লেগে আছে, শরীরটা থরথর করে কাঁপছে। সে কাঁদছে নিভৃতে, অথচ বুক ভাঙা এক ধ্বনি নিয়ে। শেহরান আর নিজেকে সামলে রাখতে পারল না। সে এগিয়ে গিয়ে পরীকে তোলার চেষ্টা করলো, উঠিয়ে নেয় নিজের বুকের ভেতর। পরী কিছু বুঝে ওঠার আগেই শেহরান ওর সারা মুখে উন্মাদের মতো চুমু দিতে শুরু করলো। ভরিয়ে দিল ওর কপাল, চোখ, গাল, ঠোঁট সব।
পরি প্রথমে স্তব্ধ হয়ে রইল, তারপর হঠাৎ ঝাঁকুনি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, যেন মুহূর্তেই সব কিছু মনে পড়ে গেল নিচের সেই বীভৎস দৃশ্যগুলো, সেহরানের মানহার প্রতি যত্ন, মানহার প্রতি নাটকীয় কোমলতা। সে সেহরানকে ধাক্কা মেরে সরিয়ে দিতে গেল, কিন্তু সেহরান এক চুল পরিমাণও সরল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল পরীকে। পরি এবার ভয়ঙ্কর রূপে রেগে ফেটে পড়ল। সে সেহরানের গলা চেপে ধরে বলে উঠল, অসভ্যই, তোর লম্পট চরিত্রহীন লোক, তুই যা তোর মানহার কাছে। আমি তো কেউ না তোর কাছে, তাই না? তোর বাচ্চার মায়ের কাছে যা। খবরদার আমার স্পর্শ করবি না, মেরে ফেলবো আমি তোকে। সেহরান কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসল, তারপর কণ্ঠে শীতল সুরে বলল, গলাটা ছেড়ে দে ওয়াইফি। এভাবে যদি মেরে ফেলিস তাহলে তুই কিন্তু বিধবা হয়ে যাবে। পরি মুহূর্তেই গলা ছেড়ে দিল, তারপর কান্নায় ভেঙে পড়ল। অব্যক্ত সব যন্ত্রণা বেয়ে ঝরতে লাগলো। সেহরান এবার জোরে হেসে ফেলল, এক টানে ওকে নিজের বুকে এনে চেপে ধরল, আদরে গলায় বলল, তোকে বলেছিলাম না যত ইচ্ছা কান্না করবি, কিন্তু আমার বুকের ভেতরে এসে এই জায়গাটা তোর জন্য বরাদ্দ। পরি থেমে থেমে বলল, আপনি কেন মিথ্যে বললেন আমার সাথে? আমি কিন্তু এখনো বিশ্বাস করিনি কিছুই। এতদিন আমার সাথে যা করেছেন সব কি সত্যি মিথ্যে ছিল? আপনার চোখে যা দেখেছি, যা অনুভব করেছি, সবটাই কি নাটক ছিল? সত্যি বলুন না সেহরান, সত্যিটা বলুন। সেহরান ঝট করে পরীকে নিজের কোলে তুলে নেয়, নিজে দেয়ালে হেলান দিয়ে বসে, পরীকে গভীর মমতায় বুকের মধ্যে জড়িয়ে ধরে, তারপর ওর গলায় মুখ গুজে দেয়, তপ্ত নিঃশ্বাস আর ভারী আবেগে। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ গলায় একটা গভীর কামড় দেয় আদর করে। পরি হঠাৎই এক ধরনের তৃপ্তির শিহরণে আহ করে ওঠে, ওর চোখ দুটো কুঁচকে ওঠে আবেশে। সেহরান এবার নিচু স্বরে বলে, আজকের দিনটা শুধু আমায় টাইম দে, সব জানতে পারবি একটা একটা করে, ঠিক সময় মতো। পরি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সেহরানের দিকে, তারপর ফিসফিসিয়ে বলে, আপনি ওকে বিয়ে করবেন বলেছেন। সেহরান সোজাসাপটা গলায় বলে, হ্যাঁ, বিয়ে হবে, এটা সত্যি। পরি হঠাৎ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তাহলে আবার কিসের অপেক্ষা? তার মানে সব সত্যি? ছাড়ুন আমায়। সেহরান তখন পরীকে আরো জড়িয়ে ধরে, ওর গলায় মুখ রেখে বলে, পসিবল না, তোকে কোনোদিন ছাড়তে পারবো না, তুই না চাইলেও আমার কাছেই থাকতে হবে। পরি এবার রেগে যায়, গলাতে এক ধরনের ঝাঁজ। মামা বাড়ির আবদার নাকি? সেহরান হেসে ওর নাকে নিজের নাক ছুঁয়ে দিয়ে মৃদু গলায় বলে, হুম, এটা মামার ছেলের আবদার। পরি থমকে যায়, তারপর একটু পিছিয়ে গিয়ে ইচ্ছাকৃত সেহরানকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেয়। আপনি ওকে ছুঁয়েছেন? সেহরান চটজলদি জবাব দেয়, শুধু তোকে ছুঁয়েছি, আপনি ওকে আদর করেছেন? শুধুমাত্র তোকে আদর করে, আপনি ওকে খাইয়ে দিয়েছেন? বাধ্য হয়ে। ওকে চুমু খেয়েছেন? হুম, শুধু তোকে খেয়েছে, ওর বাচ্চার বাবাকে? আমি না। তাহলে কেন এইসব করছেন? শুধু তোর জন্য। আমার বাচ্চা চাই আপনার কাছ থেকে। সময় হোক, দিয়ে দেব। ভালোবাসেন আমায়? হুম, উন্মাদ আমি, শুধু তোর জন্য। এই কথাগুলো শুনে পরি নিঃশব্দ হয়ে যায়। সেহরানের হাত তখন ওর পিঠ বেয়ে নিচে নামছে, ওর মুখ বরাবর পরির ঘাড়, গলা আর হাত বারে বারে ওর বক্ষ ভাঁজে স্পর্শ করছে গভীর আবেশে, যেন ভালোবাসার ভাষা দিচ্ছে তার ছোঁয়াতে। সেহরান গলায় নরম হেসে বলে, যা হচ্ছে শুধু এনজয় কর জান, কাল সব কিছু সঠিক সময় জানতে পারবে। পরি কিছু বলে না, ওর চোখের মধ্যে ঘন হয়ে ওঠে এক অদ্ভুত নিশ্চয়তা। ভেতরে যতই ধাক্কা থাকুক, ও জানে এই মানুষটা অভিনয় করছে না। ওর ছোঁয়া, ওর চোখের সেই তীব্র গভীরতা, তা কখনোই মিথ্যা হতে পারে না। মাসুক, ঈশানী, তানিশা তিনজন একসাথে খান বাড়িতে প্রথমবারের মতো প্রবেশ করে। ওদের মুখে গল্পের সুর, হাসির ফোয়ারা, নতুন জায়গা দেখার কৌতূহল, সব মিলিয়ে পরিবেশটা এক আনন্দঘন আবহে ভরে ওঠে। ওদিকে রাহুল নিজের গাড়ি পার্কিং জোনে ঠিকঠাক রেখে নামতে না নামতেই আচমকা এক ধাক্কা লাগে। তার সামনে কেউ দাঁড়িয়েছিল, একেবারে মুখোমুখি ধাক্কা। ধাক্কায় মেয়ে মানুষটি নিচে পড়ে যায়, চশমা ছিটকে কোথায় পড়েছে চোখে কিছুই দেখতে পাচ্ছে না। মেয়েটি তানহা মাটিতে বসে চেঁচিয়ে ওঠে, কোন কানে আমাকে ধাক্কা দিল রে? চোখে কি দেখতে পায় না নাকি? বলেই চারপাশে হাতড়াতে থাকে তার চশমার খোঁজে। রাহুল থমকে দাঁড়িয়ে পড়ে, চেহারা দেখেও ভেবে নেয় এ যে মানহা, হ্যাঁ মানহা, যার প্রতি রাহুলের আগে থেকে প্রবল বিরক্তি, প্রতারণা আর আত্মগম্ভীরতার প্রতিচ্ছবি।
আর তাই মাথা গরম করে রাহুল হাঁটু ভেঙে তানহার সামনে বসে বলে, মিস মানহা, চোখে তো কম আপনি দেখেন। আপনি তো এই যে একটা প্রবাদ আছে না, চোখ থাকিতেও অন্ধ, তা না হলে কি আর অন্যের স্বামীর দিকে নজর দেন? তানহা কেঁপে ওঠে। এই অপরিচিত লোক তার সাথে এমন ভাষায় কথা বলছে, বুঝে নেয় ওর পরিচয় ভুল হচ্ছে। সে রেগে গর্জে ওঠে, অসভ্য লোক, আপনি না জেনে আমার সম্পর্কে কথা বলছেন। আমি মানহানা, ওর বোন তানহা। ভালো করে দেখুন, স্টুপিড। রাহুল এবার ভালো করে তাকায় তানহার দিকে। চশমাহীন উজ্জ্বল ফর্সা মুখ, লম্বা ঘন বেনুনি, একপাশে পড়ে থাকা চোখের চশমা। তানহার আসল পরিচয় তখন স্পষ্ট হয়ে যায়। রাহুল কিছুটা গিলে ফেলে নিজের জিভ, ভেতরে ভেতরে অনুতপ্ত হয়। তাড়াতাড়ি তানহাকে দাঁড় করিয়ে দেয়, তারপর পাশ থেকে চশমাটা তুলে তার হাতে দিয়ে বলে, সরি মিস, আমি চিনতে পারিনি আপনাকে, ভুল হয়ে গেছে। তানহা এবার ভালো করে দেখে রাহুলকে। উঁচু লম্বা বলিষ্ঠ শরীর, গায়ের রং ফর্সা, অনেকটা বিদেশিদের মতো চেহারা ছেলেটির। বয়সও তার ভাই সেহরানের মতোই হবে। তানহা রাগ চেপে রেখে বলে, কাউকে না চিনে তার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেওয়া আপনার উচিত হয়নি, অসভ্য লোক। দেখি, রাস্তা মাপুন সামনে থেকে। রাহুল এবার সত্যিই থেমে যায়, বিষয়টা যেন ধরতে পারছে না। সে বলে, এই মুহূর্তে আমি কি দিয়ে রাস্তা মেপে দেখবো? বাই দ্য ওয়ে, আমি এই কাজটা করতেই বা যাবো কেন বলুন মিস? তানহা যদিও রেগেছিল, কিন্তু রাহুলের কথার ধরনে নিজেকে আর সামলাতে পারে না, জোরে হেসে ওঠে। আপনি বাংলায় কথা বললেও বাংলা ভাষা সম্পর্কে কিছুই জানেন না। দেখি, সামনে থেকে সরে যান, আমি বাড়ির ভিতরে যাব। রাহুল অবাক চোখে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। তানহা রাহুলকে পাশ কাটিয়ে খানবাড়ির ভেতরে প্রবেশ করে, আর রাহুল পেছনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে নিজেই নিজেকে বলে ফেলে, কি ধানি লঙ্কারে বাবা, যার জীবনে যাবে তার লাইফটাই বরবাদ হয়ে যাবে। ওরা ভেতরে আসতেই সেহরানকে খবর দেওয়া হয়। তখন সেহরান বেলকনিতে বসে পরীকে জড়িয়ে ধরে রেখেছিল, গভীরভাবে বুকের মাঝে আটকে রেখেছে, যেন কিছুতেই হারাতে চায় না। ঠিক তখনই একজন স্টাফ দরজার বাইরে এসে বলে, স্যার, নিচে আপনার বন্ধুরা এসেছে। সেহরান পরীর ঠোঁটে একটা নরম টুকরো চুমু দেয়, তারপর হালকা হাসি দিয়ে বলে, ওরা এসে গেছে, আমি নিচে যাচ্ছি। ওদের খেয়াল রাখবে ঠিক মতো। এতেলে যাওয়া পর্যন্ত সবাই এখানেই থাকবে। পরী মাথা নাড়িয়ে সায় জানায়। সেহরান ওর মুখে হাত রেখে বলে, আমার উপর শুধু বিশ্বাস রাখছেন, আমি সব ঠিক করে দেব। পরী কিছু না বলে মাথা নিচু করে বসে থাকে। সেহরান আবার বলে, আমি নিচে যাচ্ছি, তুই আয়। নিচে এসে সেহরান দেখে তার বন্ধুরা সবাই বসে আছে। সেজুদি খান আর সুমাইয়া খান দুজনেই খুব আন্তরিকভাবে ওদের আপ্যায়ন করছে। মুখে হাসি থাকলেও চোখের কোণায় জমে থাকা চিন্তার রেখাগুলো চাপা পড়ে না। সেহরান একজন স্টাফকে ডেকে বলে, গেস্ট রুমগুলো ক্লিন করা হয়েছে তো? স্টাফ মাথা নাড়ে। হ্যাঁ স্যার, সব পরিষ্কার রাখা হয়েছে। সেহরান সবাইকে উদ্দেশ্য করে বলে, ওরা কিছুদিন থাকবে, ইতালি যাওয়ার আগ পর্যন্ত। ওদের যত্নের যেন কোনো ত্রুটি না থাকে। সেজুদি খান হেসে বলেন, তোমরা রেস্ট নাও, আজ তো তোমাদের অফ ডে, একটু পরে লাঞ্চের জন্য ডাকছি। এই বলে তিনি চলে যান। মনের মধ্যে যত ঝড়ই থাকুক না কেন, ছেলের বন্ধুরা এসেছে বলে কথা। আদর আপ্যায়ন তো ঘাটতি রাখা চলে না। সেহরান এগিয়ে আসতেই রাহুল মজার ছলে বলে, কি কপাল রে তোর, জীবনে এমন দুটো মা পেয়েছিস, এখন আবার দুটো বউ পেতে যাচ্ছিস, সাথে একটা বাচ্চাও ফ্রি। পুরাই জ্যাকপট, তাই না রে এসকে? সেহরান কড়া গলায় বলে। শাট আপ রাহুল, আমি যা করতে বলেছিলাম সেই প্ল্যানে ঠিক মতো করেছিস তো? মাসুক বলে, হ্যাঁ, অল সেট। তুই শুধু দেখ তোর বোনের বিয়ের স্বাদ আমরা কিভাবে মিটিয়ে দিই। ঈশানী আর তানিশা চারপাশে তাকিয়ে বলে, এই পরি কোথায় রে এসকে? ও ঠিক আছে তো? সেহরান একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলে, এতক্ষণ তো ঠিকই করার চেষ্টা করছিলাম, তোর এসে মাঝে বাধা দিলে। আর কিছুক্ষণ পরেই এলে পারতেন না তোরা? রাহুল ব্যঙ্গ করে হাসতে হাসতে বলে। তোর এই অতিরিক্ত রোমান্টিক মুডের জন্যই আজ তোর এই অবস্থা, একটু কন্ট্রোল কর ব্রো। সেহরান এবার সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তুই আজ আমার হাত থেকে বেঁচে গেলে রাহুল, কারণ কাল পার্টিতে ভুল করে হলেও পরে ড্রিঙ্ক খাওয়ার পেছনে তোর হাত ছিল, আর সেটাই আমার উপকারে এসছে। এই প্রথম তোর একটা ভুল আমার কাজে লেগেছে, তাই আজ ছেড়ে দিলাম। রাহুল চোখ টিপে মুচকি এসে বলে, আমি সবসময় ঠিক কাজটাই করি ব্রো, তুই ভুল বুঝিস আমায় অকারণে। ঠিক তখনই সেলিনা চৌধুরী পরীর মায়ের আগমন ঘটে খান বাড়িতে। রাগে ফেটে পড়েন তিনি। তার চিৎকারে পুরো বাড়ির পরিবেশ পাল্টে যায়। তোমার সাহস কি করে হলো আমার মেয়েকে ঠকানোর? এইসবের মানে কি সেহরান? আমি আর এক মুহূর্ত ওকে এখানে রাখবো না, এক্ষুনি নিয়ে যাব পরীকে। ওকে আমি আবার অন্য কোথাও বিয়ে দেব।
তার কণ্ঠে অভিমান, ডাক আর অপমান একসাথে বাজতে থাকে। তার কথা শুনে বাড়ির সবাই ছুটে আসে লিভিং রুমে। পরিও নিচে নেমে আসে স্তব্ধ মুখে, কাপা পায়ে। রাহুল সেহরানের কানে ফিসফিসিয়ে বলে, কি কপাল রে তোর এসকে, তুই নিজেও আরেকটা বিয়ে করবি, আবার তোর বউকেও আরেকটা বিয়ে দিবি, মানে দুজনেই সতীন পেতে চলেছিস। সেহরান মুখ বিকৃত করে ফুঁসে ওঠে। আমার সতীন? হোয়াট ননসেন্স, কি বাজে বকছিস? মাসুক মুখ লুকিয়ে কাশে। কি করবি এখন? ঠিক তখনই পরি এগিয়ে আসে, নরম গলায় বলে কিছু না, শুধু সেহরানের পাশে এসে দাঁড়ায়। সেহরান ওর মুখের দিকে তাকায়, বুঝে যায় মেয়েটা ভয় পাচ্ছে। চোখে ইশারা করে বলে, রিল্যাক্স, আমি আছি। সেহরান এবার পরির মায়ের সামনে গিয়ে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়িয়ে দুই পকেটে হাত রেখে বলে, কি বলছেন শাশুড়ি আম্মু? আপনার মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিবেন? তাহলে আপনার মেয়েকে একটু জিজ্ঞেস করতেন ও এখনও ফ্রেশ আছে কি না। আমি আসলে আমার বউকে কখনো নিছক রাতে ঠিকভাবে ঘুমোতে দেইনি। সারা রাত ওকে সবভাবে আনন্দে ভরিয়ে দিয়েছে, নিজেকে বেরিয়ে দিয়েছে আপনার মেয়ের মাঝে। আপনার মেয়েও আমাকে সাদরে গ্রহণ করেছে। কি গো বউ, ঠিক বলেছি তো? তোর আম্মুকে বল, লজ্জা পাচ্ছিস কেন? বিয়ের পর জানিস না লজ্জা থাকতে নেই, নইলে শাশুড়ি আম্মুকে নাতির মুখ দেখাতে দেরি হয়ে যাবে। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা দেখা যায়। সেহরানের বন্ধুরা ফিসফিস করে হাসতে থাকে। সেজুতি খান আর সুমাইয়া খান লজ্জায় কেসে ওঠেন, আর সেলিনা চৌধুরী মুখ রাগে লাল হয়ে ওঠে। আর পরি, সে রেগে লজ্জায় হতবাক হয়ে সেহরানের দিকে তাকিয়ে থাকে, তার চোখে ভরা কথা। এই লোকটা একদিন আমাকে পাগল করে ছাড়বে, অসভ্য নির্লজ্জ লোক একটা। সেহরানের কথা শুনে সেলিম চৌধুরীর লজ্জা আর রাগ যেন দ্বিগুণ হয়ে উঠল। কড়া গলায় বললেন, ঠিক করে কথা বলো সেহরান, তুমি কি ভুলে গেছো এখানে তোমার গুরুজনরা উপস্থিত? নিজের বেডরুমের গল্প এখানে করবে? একটু তো লজ্জা রাখো। সেহরান যেন ব্যাপারটায় বেশ মজা পেল। শাশুড়িকে আরেকটু জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে সে দুষ্ট গলায় বলল, কিছু বলেন না শাশুড়ি আম্মা, কথা আছে না, লজ্জা, ঘৃণা আর ভয় এই দিন থাকতে নয়। ভুলে গেলেন বুঝি? একটু থেমে বাঁকা হাসি দিয়ে বলল, আর আমার তো বরাবরই লজ্জা কম। বলেই জোরে হেসে ওঠে। সেলিনা চৌধুরী এবার রেগে গিয়ে বলেন, আমার মেয়েটাকে ছোট ভেবে তুমি যা খুশি তাই করবে? এটা কখনোই আমি মেনে নেব না। এইবার সেহরান এক ঝলক পরীর দিকে তাকায়, তারপর সবার সামনে কোনো তোয়াক্কা না করে পরীকে ঝট করে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। চারপাশে কে আছে কে নেই সেটা যেন তার কাছে কোনো দেখার বিষয়ই না। দুষ্ট গলায় বলে ওঠে, আপনি যতটা না ছোট ভাবছেন শাশুড়ি আম্মু, আপনার মেয়ে কিন্তু মোটেও ততটা ছোট নয়। মনে হয় আপনার মেয়েই রোজ আমাকে আমার মনের মতো স্যাটিসফাইড করে। এই যে দিনকে দিনও আরও এমনভাবে আমার চরিত্র দাগ লাগিয়ে দিচ্ছে যে সেই দুঃখ আমি কাকে দেখাই বলুন? কি রে ওয়াইফি, ঠিক বললাম না? বল তোর আম্মুকে। পরি লজ্জায় যেন মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যেতে চায়। সেহরানের কথা শুনেই থমকে দাঁড়িয়ে যায়, চোখ ছানা বড়া, মুখে তীব্র লজ্জা আর রাগ, সব মিশ্র অভিব্যক্তি। সেহরানের কানের কাছে ফিসফিস করে বলে, বাহ, কি উন্নত মানসিকতা আপনার মশাই। নিজের বউয়ের মায়ের সামনে দাঁড়িয়েই অমন সাহসিকতায় বিবরণ দিচ্ছেন। সারা রাতের হিসেব গুণে কি নোটপ্যাডে লিখে রেখেছেন বুঝি? অসভ্য লোক। সেহরান মুখ টিপে হাসছে। সেজুতি খান ছেলের কথা শুনে বুকে হাত দিয়ে ধপাস করে সোফায় বসে পড়েন, চোখে এক প্রকার স্তব্ধতা। রাহুল মাসুকের কানের কাছে ফিসফিস করে বলে, এই বাসু, এসকে এত বড় ঠোঁটকাটা কবে হয়ে গেল রে? মাসুক নিজেকে দমাতে না পেরে হেসে বলে, আমি তো ভাবতেই পারছি না, মাদার ইন লর সামনে এমন দুষ্টুমি কেউ করে নাকি? রাহুল মাসুকের কথার টোন শুনে দিকে একবার তাকিয়ে ব্যঙ্গ করে বলে, হ্যাঁ হ্যাঁ ভাই করে, এই যে তোদের মতো সঙ্গ পেলেই করে। সেলিনা চৌধুরী এবার আর নিজেকে ধরে রাখতে না পেরে বলেন, তুমি কি পাগল হয়ে গেছো সেহরান? আমার ছোট্ট মেয়ের সম্পর্কে এসব কি বলছো তুমি? সেহরান এবার ঠান্ডা অথচ বিদ্রুতাপ্ত কণ্ঠে বলে, সব মায়ের চোখে তার মেয়ে ছোটই লাগে শাশুড়ি আম্মু, কিন্তু সব স্বামীর কাছে তার বউ সব দিক থেকেই বড়, পরিপূর্ণ লাগে, বুঝলেন তো? এবার রাহুল আর নিজেকে সামলে রাখতে পারে না, জোরে হেসে ওঠে। সবাই ওর দিকে তাকালে ও থেমে যায়, তারপর হাসি চেপে রেখে বলল, প্লিজ কন্টিনিউ। পরি এবার আর থাকতে না পেরে সেহরানের কানের কাছে মুখ নিয়ে কাপা গলায় ফিসফিস করে বলে, প্লিজ থামুন না। সেহরান ওর দিকে তাকায়, একটা দুষ্টু হাসি খেলে যায় ঠোঁটে, তারপর সবার সামনেই পরির ঠোঁটে এক টুকরো চুমু খেয়ে বলে, এই যে মেডিসিন দিয়ে দিলাম, আমাদের জামাই শাশুড়ের মাঝে আর একটা কথা বলবি না তুই,
বললে এখানে কিন্তু এর থেকে বেশি কিছু করে ফেলবো। এমনিতে মোট আমার খালি বউ বউ করছে। বউ পাশে থাকতে আমি কিচ্ছু করতে পারছি না। ব্যাড লাক আমার। পরীর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। বাকি সবাই যেন এক মুহূর্তে অবাক হয়ে পড়ে। কেউ নিচের দিকে তাকায়, কেউ মুখে হাত চাপা দিয়ে হাসি আটকে রাখে। সেলিনা চৌধুরী এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। রাগে কাঁপতে কাঁপতে বলে ওঠেন, এসব কথা বলে তুমি মূল প্রসঙ্গ থেকে সরে যাচ্ছ সেহেরান। আমার মেয়েকে ঠকিয়েছো তুমি, সহজ সরল মনে করে ওকে নিয়ে যা ইচ্ছে তাই করেছ। না আর না, আমার মেয়েকে তোমার সঙ্গে আর এক মুহূর্ত থাকতে দেব না। পরীকে ডিভোর্স দিতে হবে তোমায়। সেলিনা চৌধুরীর মুখ থেকে ডিভোর্স শব্দটা বের হতেই চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসে। পরী নিথর দাঁড়িয়ে যায়, বিশ্বাসই করতে পারে না নিজের মায়ের মুখে এমন কথা। চোখে জল জমে উঠলেও সে চেপে রাখে, দৃষ্টি রাখে সেহরানের চোখে। সেহরানও তার চোখে চোখ রাখে, খুব ধীরে মাথা ঝাঁকিয়ে আশ্বস্ত করে। ডোন্ট ওয়ারি। তারপর সে দৃঢ় কণ্ঠে বলে, আমি কিছুতেই ডিভোর্স দেব না। সেলিনা চৌধুরী এবার গর্জে ওঠেন, কেন দেবে না? তুমি তো মানহাকে বিয়ে করেছ, তাহলে আমার মেয়েটা কি হবে? সেহরানের ঠোঁটে হালকা হাসি খেলে যায়, চোখে একরকম জেদ, কণ্ঠে দৃঢ়তা। আমি আরও 100টা বিয়ে করলেও পরীকে কোনোদিন ডিভোর্স দেব না। এটাই ফাইনাল। আপনার যা ইচ্ছা তাই করে ফেলুন। সেলিনা চৌধুরীর রাগ চরমে। তিনি বলেন, বেশ, তবে আমার যেটা করণীয় তাই করছি। এবার তিনি একেবারে পরীর সামনে এসে দাঁড়ান, বলতে থাকেন, পরী এক্ষুনি উপরের ঘরে গিয়ে নিজের ব্যাগ গুছিয়ে নাও। এক্ষুনি তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে, এখানে আর এক মুহূর্তও নয়। পরী চুপচাপ দাঁড়িয়ে আছে, এক পাও জায়গা থেকে নড়ে না। পরীকে উনি দাঁড়িয়ে থাকতে দেখে রেগে বলেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। পরী ধীরে ধীরে সেহরানির দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে নিয়ে মায়ের দিকে চেয়ে বলে, সরি আম্মু, এই কথাটা আমি রাখতে পারলাম না। তুমি যখন আমায় বিয়ে দিচ্ছিলে তখন আমার মতামত একবারও জানতে চাওনি। আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না আমি। আমার বিয়ে তুমি তোমার ইচ্ছেতে দিয়েছো, তখন আমার ইচ্ছের দাম দাওনি তুমি। কিন্তু এখন আমার ইচ্ছে আমি আমার স্বামীর সাথেই থাকবো। উনি খারাপ বা ভালো যাই হন না কেন, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না।